প্রিয় দর্শক, ইস্পানি মির্জাব শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সরকারের 5 মাস প্রাপ্তি ও প্রত্যাশা যে সমীকরণ, সে বিষয়ে নিয়ে কথা বলবো। এবং কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি আজকে শুরুতে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে যুক্ত থেকে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণে যে 5 মাস পার হলো সে বিষয়ে কথা বলবো। জন্য প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিপুল ভোটে জনগণের রায় নিয়ে বিএনপি সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে এবং সেই দায়িত্বভার গ্রহণ করবার সময়ে আমরা যে দেখছি দেশের অবস্থা ধ্বংসস্তূপের একটা রাষ্ট্র কাঠামো ছিল, লণ্ডভণ্ড অর্থনীতি, বৈশ্বিক যে একটা মন্দাভাব বা মধ্যপ্রাচ্য যুদ্ধ, সব কিছু মিলিয়ে একটা সংকটকালের মধ্যে এই সরকার কিন্তু তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। কিন্তু তারপরও তারা 5 মাস অতিক্রম করেছে। 5 মাসের মাথায় মানুষ যখন ভোট দেয়, ভোট দেওয়ার আগে কিন্তু মানুষের পাহাড় পরিমাণ প্রত্যাশা ছিল এবং সেই প্রত্যাশায় তাদের যে প্রতিশ্রুতি বিএনপি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু তারা বিএনপি চেষ্টা করছেন জনগণকে তাদের প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কতটুকু পারছে, কতটুকু পারবে সে কথা বলবো। আমি জনাব নুরুল ইসলাম মনি আপনাকে জানতে চাই, আসলে এই প্রত্যাশার এবং প্রাপ্তির যে 5 মাস, সেই জায়গাটাকে আপনি এই সরকারের 5 মাসকে কীভাবে দেখছেন? আপনি বেশ কতগুলো প্রশ্ন দেখেছি। আপনাকে ধন্যবাদ এবং শ্রোতা দর্শক মণ্ডলীকে ধন্যবাদ যে অনেকগুলো প্রশ্ন, এই একটি প্রশ্নের উত্তর দিলে আপনার 1 ঘন্টা সময় চলে যায়। আর অ্যাকচুয়ালি বিষয়টা মানুষের প্রত্যাশা ছিল একটা স্বৈরাচার থেকে মুক্ত হওয়া, মানুষ তা হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল মাফিয়াতন্ত্র থেকে মুক্ত হওয়া, তা হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল গুম খুন, আয়নাঘর, জেল, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাওয়া, মানুষ তা পেয়েছে। মানুষের প্রত্যাশা ছিল একটা মানুষ টেলিফোনে কথা বলতে গিয়ে ভয় পেত, সে ভয় থেকে বেরিয়ে আসা, মানুষ তা বের হতে পেরেছে। মানুষের প্রত্যাশা ছিল যে মানুষের ইচ্ছা শক্তি, যাকে বলে কল্পনা বা স্বপ্ন দেখার যে অভিপ্রায়, মানুষ সেটা ভুলে গিয়েছিল, স্বপ্ন দেখতে পারতো না, মানুষ স্বপ্ন দেখা শিখেছে। হিটলারের খুব বিখ্যাত উক্তি আমি একবার বলেছিলাম কিনা আপনাদের এখানে জানি না, যে মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো যে নিজে বেঁচে আছে সেটাকেই যেন মানুষ মনে করে এটা সর্বোচ্চ পাওয়া। তো মানুষ তো সেখানে নিয়ে গেছিল শেখ হাসিনা, মানুষ সেখান থেকে বেরিয়ে এসছে। আমরা কি দিতে পেরেছি, দিতে পারি না তা নয়, মানুষ এই জায়গাগুলো থেকে বেরিয়ে এসছে। মানুষ চিনতে কথা বলে, মানুষ ইচ্ছে মতো তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কার্টুন আঁকে, মানুষ আমার বিরুদ্ধে লেখে, হোম মিনিস্টারের বিরুদ্ধে লেখে, মানুষ কথা বলে, মানুষ ইচ্ছে মতো মুভ করে। মানুষের মধ্যে যে হাহাকার হওয়ার কথা, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনা পার ডলারে 7 টাকা দাম বাড়িয়েছিল, মনে পড়ে আপনার? 7 টাকা। একটা দেশের মানি এরকম ডিভ্যালুয়েটেড হতে পারে, অকল্পনীয়। তখন থেকে আমি ব্যক্তিগতভাবে আমিও ধারণা করছিলাম ডলার 200 টাকা হয়ে যাবে। 7 টাকার বাড়াবার পর যেখানে দাঁড়িয়ে রেখেছিল, আজ 2 বছরের মাথায় সেখানেই আছে। এটা তো একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। গভর্নমেন্টের যে পরিমাণ লোন করে রেখে গেছে, সে 113 বিলিয়ন ডলার। হ্যাঁ, 113 বিলিয়ন ডলার, 113 বিলিয়ন ডলারের সুদ দিচ্ছি আমরা। মানুষ হয়তো এটা দেখে না, এটা দেখার মতো না। যেমন ধরেন আমি রোডের ট্যাক্স দেবো, আমি রোডের ট্যাক্স দেবো কেন, এটা একটা প্রশ্ন থাকে আমার কাছে। গভর্নমেন্ট আমার কাছে 1 লাখ টাকা রোডের ট্যাক্স নিছে। আচ্ছা, আমি যে রাস্তাটায় গাড়ি চালাই, রাস্তাটা কে করে, কেন করবে, কে আমাকে এই রাস্তাটার জন্য ফাঁকা রাস্তা করে দিয়েছে, পিচ ঢালাই করে দিয়েছে, আমি যাতে এইটা আমি যখন টাকাটা দিই তখন আমার খুব গায়ে বাজে। কিন্তু আমি যে রাস্তায় গাড়ি চালাই, কখনো আমি ভুলেও ভাবি না যে এই রাস্তাটা আমার টাকা দিয়ে তৈরি হয়েছে, অথবা আমার ওই টাকার থেকে একটা অংশ এই রাস্তাটার মধ্যে আছে। তো মানুষ হলো কি, যা পায় মানুষ তা মনে রাখতে পারে না। মানুষ যা পায় না কেবল সেটার জন্যই উদ্গ্রীব থাকে। মানুষের মৌলিক কতগুলো পাওয়া আছে, যেমন খাদ্য পাইতে হবে মানুষের, সেগুলো তো বক্তব্য আছে, সেখানে এক ধরনের পাওয়া। আর এক ধরনের পাওয়া আছে যেটা দেখা যায় না কিন্তু মানুষ পায়। মানুষ ফ্রিডম পেয়েছে, মানুষের দেশের নিজের পায়ে নিজেরা কুড়াল দিয়ে প্রায় স্বাধীনতার নষ্ট হওয়ার জোগাড় হয়েছিল, মানুষ সেখান থেকে ফিরে এসছে। আমাদের সার্বভৌমত্বের উপরে একেবারে শকুনের নখরা পড়েছিল, সেখান থেকে মানুষ বেঁচে আসছে। গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়ার মতো জোগাড় ছিল মানুষের। মানুষ 17 বছর চেষ্টা করেছে একটা ভোট দিতে, মানুষ ভোট দিতে পেরেছে। মানুষ তাদের সরকার নির্বাচন করতে চেয়েছে, সেটা করতে পেরেছে। তো মানুষের প্রাপ্তি কিন্তু অনেক।
মানুষ এগুলো কিন্তু কাউন্ট করে না। আজকে এখন কাউন্ট করবে কি? মানুষ এখন কাউন্ট করবে যে আমার তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, আমি পাচ্ছি না কেন? মানুষ এখানে বলে। আপনি যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান, এক সেকেন্ডের জন্য গেলে তখন অশান্তি বোধ করবেন। এক, দুই নম্বর হলো যে তখন অন্য একটা চিন্তা মাথায় আপনার ভর করবে যে আমার নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার কথা ছিল, আমি পাচ্ছি না কেন? পেলেন আপনি নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, তাহলে আমি একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন কথা ছিল, সেটা করতে পারছি না কেন? ব্যাপারটা এইরকমই হয়। এটা এটা এই ব্যাখ্যাটা আমি হয়তো এরকম আমার কোনো এরকম ভাষা নাই যে আমি করতে পারবো, তবে আমি মনে করি মানুষের প্রাপ্তিটা এরকমই। মানুষ যা পায়, মানুষ সেটা অদম্যভাবে ভুলে যায়। একটা গল্পই আছে, বা একটা আমি ইউটিউবে করে এক জায়গায় পড়েছিলাম, কোনো এক লন্ডনে এক লোক, সে বিরাট ধনী মানুষ, সে হসপিটালে গেছে, আধা ঘন্টা সে হসপিটাল থেকে আসছে, 80 পাউন্ড সে অক্সিজেনের বিল দিয়েছে। সে হামাগুড়ি কান্না শুরু করছে, মানে কাঁদছে। তো তখন আপনি কাঁদছেন কেন? যদি আপনার অসুবিধা হয় তাহলে আমি স্ট্যাগারিং করে দিই, অথবা আপনি স্লট করে দিই, আপনি ভাগ ভাগ করে আপনার বিলটা আপনার পেমেন্ট করবেন। বলছেন না, আমি বিলের জন্য কাঁদছি না। তা কাঁদছেন কেন? কাঁদছি যে আমার 80 বছরে প্রভু আমাকে এত অক্সিজেন দিয়েছে ফ্রি, আমি কখনো ভাবিনি। 1 ঘন্টা আমি 80 পাউন্ড দিয়ে কিনেছি, আমি সারা জীবন অক্সিজেনের যদি মানে দিতে চাই, আমি পে করতে চাই, তাহলে আমি কি পে করবো বলুন তো? এই অপার মানে তার রহমত দয়া আমি কি দিয়ে পে করব? আমি সূর্যের আলো সকালবেলা পাই, একদিনও ভাবি না সূর্যের আলো আমার কোন কাজে লাগে। আমি বিজ্ঞানে পড়েছি, মানে সূর্যের আলোই সকল শক্তির উৎস, বা আলো সকল শক্তির উৎস। আচ্ছা ধরুন আমি বিজ্ঞান পড়িনি, আমি জানলাম না, কিন্তু গ্রামের যে মানুষটা বিজ্ঞান পড়ে না, জানে না, সে কিন্তু এই সূর্যের ফল ভোগ করে, একদিনও সূর্যকে সে কিন্তু ওই করে। আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর উপরে, বাতাসে ভাসে, কখনো ভাবেন না যে আপনি বাতাসে ভাসছেন। আপনার মাথার উপরে বাতাস, আপনার পায়ের নিচেও বাতাস, ডান পাশে বাতাস, বাম পাশে বাতাস, আপনি এখানে বেশি আছেন, ভাবেনি না মানুষ। এই এই মানে ব্রহ্মাণ্ড 25,000 কিলোমিটার স্পিডে চলছে, সেটা তো আপনি ভাবেন না। তা মানুষ যা পায় তা কখনো ভাবেন না। মানুষ যা পায় না সেটার জন্য মানুষ সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক পাওয়াটাকেই মানুষ পাওয়া মনে করে, ম্যাটেরিয়ালিস্টিক পাওয়াটাকে। আর কিছু মানুষ ভাবে যে আমার স্বাধীনতা শেষ হয়ে গেল, আমার সার্বভৌমত্ব শেষ হয়ে গেল, আমার গণতন্ত্র শেষ হয়ে গেল, গণতান্ত্রিক স্তম্ভগুলো। আমি যদি যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি গণতান্ত্রিক স্তম্ভ ভেঙে গেছে, বলবে কি? তার কাছে কোনো ভাষা নেই। কিন্তু আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো আপনার বিচার বিভাগ শেষ করে ফেলছেন, আপনি পুলিশ শেষ করে ফেলছেন, নির্বাচন কমিশন শেষ করে ফেলছেন, নির্বাচন শেষ করে ফেলেছেন, আপনি যেসব জায়গায় মানে পার্লামেন্ট শেষ করে ফেলেছেন, দিনের ভোট রাতে করা শুরু করেছেন। এগুলো গণতান্ত্রিক স্তম্ভ। একটা গণতন্ত্র বিল্ড আপ করার জন্য এগুলো লাগে। মানুষের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, রাইট কেড়ে নিয়েছেন, মানুষের চিন্তার অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের দেখার অধিকারকে কেড়ে নিয়েছেন। দিস আর দ্য রাইটস। আপনি বই পড়েছি না আমাদের এইগুলো মৌলিক, মানে পণ্য বস্ত্র বলি না আমরা, এটা মুখস্থ স্লোগানে আছে, কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এগুলো ভাবতে পারি না। এই ভাবতে পারি না বলে সুতরাং মানুষ কী পেয়েছে কী পায় না। আবার ধরুন মানুষ পাবার ক্ষেত্রে যদি বলি যে প্রাপ্তি, আমি বলবো 5 মাসের প্রাপ্তি অনেক ব্যাপক। আগামী 4.5 বছরে এই প্রাপ্তি হবে কিনা আমি জানি না। তো এই প্রাপ্তিটা অত্যন্ত বড় এবং অনেক ব্যাপক, যে আপনি স্বাধীনতাকে আপনি ফিরিয়ে আনতে পারছেন, সার্বভৌমত্বটাকে আপনি অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করেছেন, গণতন্ত্রকে আপনি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করতে পারছেন। এটি হলো বিশাল পাওয়া। 5 মাসের পাওয়া না, এটা তো মানে আমি বলবো যে এটা অসম্ভব বড় পাওয়া। একটা দেশের এই মুহূর্তে একেবারে জাস্ট ইউটার্ন, একেবারে 360 ডিগ্রি, হিটলারের সেই বাক্য থেকে একেবারে উল্টোটা। এটা তো বিরাট পাওয়া। আমি মনে করি 5 মাসে যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে। তারপরে এগুলো এক ধরনের পাওয়া। ম্যাটেরিয়ালিস্টিক পাওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড করতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ফার্মার্স কার্ড করতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কার্ড করতে যাচ্ছেন, ধরেন স্বাস্থ্য কার্ড করতে যাচ্ছেন, ইমাম মেহতুমদের ভাতা দেওয়া শুরু করেছেন। এগুলো সব পাইলট প্রকল্প হয়েছে কিন্তু সব। তারপরে ধরেন আপনার 10,000 টাকা কৃষি নিয়ে সুদসহ মৌকুব সারা দেশ হয়েছে মানুষ। এটা ম্যাটেরিয়ালিস্টিক পাওয়া। হাতে আমি পাইলাম কি সেইখান থেকে পাওয়া। এরপরে আর অনেকগুলো পাওয়া আছে, যে পাওয়ার সুফল আজকে পাবেন না, কালকে পাবেন না। আমি একটা নারকেল গাছ লাগালাম, নারকেল গাছে ফল হয় 7 বছর পরে। আমি আজকে সকালবেলা ফল পেলে চাইলে সেটা পাবো না, গাছ লাগে, এই জন্য 7 বছর পর। এই জন্য কোনো ক্ষেত্রে 6 মাস, কোনো ক্ষেত্রে 1 বছর, কোনো ক্ষেত্রে 2 বছর।
আচ্ছা ধরুন আমি যদি পদ্মা ব্রিজ মানে ব্যারেজ করতে চাই, নট ব্রিজ, ব্যারেজ, আমি যদি ব্যারেজ করতে চাই, ইট উইল টেক 5 years 10 years ইভেন। তা আমি যদি এটা কালকে সকালে চাই যে এত টাকা খরচ করে আমি কালকে সকালে একটা বেনিফিট চাই, হুইচ আই ক্যানট ডু, আমি পাবো না। আমি একটা ঘর উঠাইলে তার জন্য টাইম দিতে হবে, সব কিছু টাইম দিতে হবে। কাজে আমি মনে করি মানে আপনি নিজের এখানে লেখার মধ্যে লিখছেন ধ্বংসস্তূপে পরিণত রাষ্ট্র কাঠামো। রাষ্ট্র কাঠামো বলতে আমরা বলি এটা কাঠামো, আমরা কাঠামো একটা ঘর উঠবার ক্ষেত্রে কাঠামো বলি। এটা রাষ্ট্র কাঠামো সব কিছু মিলিয়ে রাষ্ট্র কাঠামো। আপনি রাষ্ট্র কাঠামোর একটা অংশ, আমিও রাষ্ট্র কাঠামোর একটা অংশ। আমি একটা মানুষ বাঁচবো কিনা, মরবো কিনা, কেমন করে মরবো, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমার জীবনে ছিল না। আমি জেলে যাবো কিনা আমি জানি না, আমার মা ধর্ষিত হবে কিনা আমি জানি না, আমার বোন ধর্ষিত হবে কিনা জানি না। একটা আনসার্টিন লাইফ থেকে আপনি একটা সার্টিন লাইফ বেরিয়ে আসছেন। এটা ধ্বংসস্তূপ চরমভাবে ভঙ্গুর অর্থনীতি। দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা যদি একটা দেশ থেকে পাচার হয়, তাকে কীভাবে ব্যবহার করেছে দেশের অর্থকে, যাচ্ছে তাই যথেচ্ছতারভাবে ব্যবহার করেছে। যে পরিমাণ ধ্বংস করা সম্ভব, মানুষ কি পারে এরকম একটা নিজের দেশে নিজের সম্পদকে এইভাবে ধ্বংস করে? কেউ লোন বাইরে থেকে লোন করে এসে টাকা নিয়ে দেশে বাইরে চলে গেছে, এটা কোনো কথা না। 30 লক্ষ কোটি টাকা দেবপুরী বাবুর বক্তব্য অনুযায়ী। আর এটা এটা তো যখন গভর্নমেন্টে বসছে ইন্টারিম গভর্নমেন্ট, তখন 6 মাসে বা 8 মাসের মাথায় শ্বেতপত্রের মধ্যে যে ছিল, শ্বেতপত্রের বাইরে। তারপরে এখনও তো বাড়াচ্ছে। এই যে কালকে দেখলেন 78,000 কোটি টাকা আপনার শেখ ফ্যামিলি এবং কজনের মানে জব্দ করেছে গভর্নমেন্ট, এগুলো তো টাকা হিসেবে বাইরে। কাজেই দেশটাকে ফোকলা করে ফেলেছে। মানে আমি একবার একটা করার কথা শুনলাম, দেশটা কি কুমড়া যে ফালি করে কাইটে বিক্রি করে দেবে? দেশে তো কুমড়ার চেয়েও খারাপ করে ফেলছে। কাজে এই যে ভঙ্গুর অর্থনীতি চরমভাবে পেয়েছে। আমরা স্বাধীনতা আমরা কি পেয়েছিলাম, মানে আমি একটা উদাহরণ দিলে তাহলে আপনি সহজে এটা মানুষের আমি বলি আমার প্রিয় দেশবাসীর বোঝা সহজ হবে। আমরা 70 সালে ভোট দিলাম কেন? গণতন্ত্রের জন্য। গণতন্ত্র ছিঁড়ে বলেই তো আমরা বেশি ভোট পেয়েছি, না থাকলে তো আমরা পাইতাম না। গণতন্ত্র ছিঁড়ে বলেই আমরা বেশি ভোট পাওয়ার পরেও আমাদের দায়িত্ব দেওয়া হয়নি বা ক্ষমতা আমরা প্রাপ্ত হই নাই, সে কারণে আমরা যুদ্ধে গেছি। 30 লক্ষ মানুষ মরেছি, তাতে মানুষ মরলো কেন? কী পেয়েছে গণতন্ত্রটা? কি এমন কি গণতন্ত্র আমরা দেখি না তো। আচ্ছা, এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করে আমরা যা পেলাম, গণতন্ত্র বাঁচাতে চাইলাম, গণতন্ত্র পাইতে চাইলাম, সেই গণতন্ত্র পাইতে চাই আমরা পাইলাম বাকশাল। সেই গণতন্ত্র পাইতে চাই পাইলাম আমরা রক্ষী বাহিনী। আমরা অল্প পয়সায় খাবো, অল্প পয়সায় কাগজ কিনে লিখবো। আপনার বয়স কত আমি জানি না, আমি তখন পরিণত বয়সী মানুষ। সেই অল্প পয়সায় খেতে গিয়া 10 লক্ষ নারী এবং এই শিশু পুরুষ মানুষ, এই দেশের মানুষ আবার বৃদ্ধ বনিতা মৃত্যুবরণ করেছে না খেয়ে, 74 দুর্ভিক্ষ। আমরা সেসব পেয়েছি। তারপরে আবার 3 বছর এই এই এরকম একটা দুর্ভিক্ষপীড়িত দেশে এত মানুষ মারা যাওয়ার পরে 3 বছরের মাথায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার উনি চাউল এদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেছেন। এইটি হলো গণতন্ত্রের ব্যাপারটা। গণতন্ত্রহীনতা ওইটা, আর এটি গণতন্ত্র ওইটা মাল্টিপার্টি সিস্টেম করছে। আপনি গণতন্ত্রে লেখা নেই, চাউল তৈরি করে গণতন্ত্র, চাউল তৈরি করে না। গণতন্ত্রের ফ্যাক্টরি তৈরি করে না, গণতন্ত্রের পরিবেশ তৈরি করে দেয় যে আপনি চাউল জোগাড় করতে পারেন। আবার যখন ওয়েলফেয়ার সরকার হয় তখন ভাবে কি কি করলে আমার জনগণ ভালো থাকবে। হি মেড দ্য ওয়েলফেয়ার গভর্নমেন্ট, বেগম জিয়া মেড দ্য ওয়েলফেয়ার গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ডেমোক্রেসি তৈরি করার চেষ্টা করছে। আমরা অটোক্রেসি পেয়েছি গত 17 বছর। ওই যে হিটলার বলেছিল মানুষ বেঁচে আছে এইটা বিশ্বাস করাইতে হবে, এবং সে যেন বিশ্বাস করে এই বেঁচে থাকাটাই তার জীবনে পরম পাওয়া। হাসিনা সেইখানে নিয়ে গেছিল না, একটা খুনি 1300 মানুষকে খুন করেছে একটা জেনারেল, কী যেন নাম, ওই যে মানে কী যেন ওই যে এখন বিচার হচ্ছে তার, আটকাছে জেলে, ওই যে জিয়া। হ্যাঁ, 1300 মানুষ খুন করেছে। একটা মানুষ 1300 মানুষ খুন করতে পারে? দেশে আর্মি ভেঙে ফেলেছে, দেশের হেফাজতে বলছে কোনো মানুষ মারা যায় না। এখন তো 58 জন তো আইডেন্টিফাইড হয়েছে অলরেডি। বিডিআর হত্যাকাণ্ড সেই তো বললাম, 58 জন করতে পারলেন। এই যে এই সব মিলিয়ে ভেঙে চলে চুরমার করে আপনাকে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার পতন হয়ে যাবে। আপনি একটা
মাকড়সা দেখেছি ছোটবেলায় আমি। মাকড়সার বাচ্চা হয় যখন, তখন মাকড়সার মাকে খেয়ে ফেলে তারা। তো মাকড়সার একটা খোসাই থাকে বাইরে, ভিতর থেকে সবটা খেয়ে ফেলে মাকড়সারা। দেশটার সবটাই খেয়ে ফেলছিল, শুধু একটা খোসা ছিল। সেই খোসাটা আমরা ইনহেরিট করেছি বা পেয়েছি। আমরা চেষ্টা করছি সকল বিষয়ে মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন যদি করি সহজে, আপনি সিনসিয়ারলি বলেন, কিন্তু ডলারের দাম 7 টাকা বেড়েছে, একটা ডলার, এবং শেষ মুহূর্তে একটা হাহাকার সৃষ্টি হয়ে গেছিল, ঠিক কিনা? সবাই 200 টাকা হয়ে যাবে ভাবছিল, এরকম ভাবছিল, পাকিস্তানের মতো হয়ে যাবে মনে করছিল না। আচ্ছা, আপনি গত 5 মাসে এই হাহাকারের কি দেখেছেন? ডলার তো স্থিতিশীল আছে। একটা স্থিতিশীল। আপনি ওইখান থেকে ফিরিয়ে আনা একটা স্রোত, জোয়ার, সেই জোয়ারটাকে থামানো। আমি জোয়ারটা হইতে দেব না, হইতে দেই নেই, এইখানে আটকে রাখছি। এটা কি কম অ্যাচিভমেন্ট মনে করেন একটা দেশের জন্য? নিচে হিউজ 5 মাসে আমি মনে করি অনেক বড় ছিল। জি, আসলে যে অকুণ্ঠ সমর্থনে বিএনপি ভোটে জয়লাভ করেছে, এবং জয়লাভ করার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে আপ্রাণ চেষ্টা, আপনারা যারা সরকারে রয়েছেন আপনাদের চেষ্টা এবং সরকারের উদ্যোগকে নিশ্চয়ই জনগণ তার প্রত্যাশার জায়গায় তারা সমীকরণের যোগ বিয়োগে তারা মিলাবে। আসলে কতটুকু করতে পারছেন, কতটুকু করতে পারছেন না, প্রত্যাশা প্রাপ্তির সমীকরণটা কিন্তু খুবই যোগ বিয়োগের হিসাবটা খুব কঠিন। আপনি যেটি বলছিলেন যে আপনি যেটা পেয়েছেন সেটি কিন্তু আমরা সবসময় বলতে পারি না, কিন্তু যেটুকু আমি পাই নাই, বিদ্যুৎ কেন 1 মিনিটের জন্য চলে গেলো, আমার ইন্টারনেট কেন নাই, এই ধরনের জায়গায় কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ থেকে যায়। আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা যদি বলি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতের উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এটি বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহারের মধ্যে তারা স্পষ্টভাবে বলেছে, সেই অনুযায়ী তারা কাজ করছে। আমি যেহেতু আপনি জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব রয়েছেন, এই সংসদকে নাটকের নাট্যশালা হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়েছিল এবং কার্যকর সংসদ হিসাবে আমরা দেখতে পাইনি। আপনি দুটা মন্তব্য করেছেন, মন্তব্য দিয়ে আমি আপনার কাছে উত্তরে চলে যাব। 7 জুলাই জাতীয় সংসদে আপনি বলেছেন, আমার প্রত্যাশা থাকবে আপনারা এই সংসদকে আরও কার্যকর করবেন। যারা সংসদ সদস্য রয়েছেন মাননীয় তাদের উদ্দেশ্যে বলেছেন, গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলবেন এই সংসদকে। বর্তমান সংসদকে আমরা বাংলাদেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই। গত 5 মাসে যে কতদিনই অধিবেশন বসেছে, আপনি এই সংসদকে আসলে কিভাবে দেখেছেন? এবং শ্রেষ্ঠ সংসদ বলবো আমি আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ সংসদ দেখেছি গত এই 2টা সেশনে। এই 5 মাসের কথা বলি, 2টা সেশন আছে তো। কেন শ্রেষ্ঠ? আপনি প্রশ্ন করতে পারেন, কেন আপনি শ্রেষ্ঠ সংসদ বলেন? বাংলাদেশের বয়স হলো 54 বছর। পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সরকার প্রধান এবং এক্সিকিউটিভ হেড, এরকম একটি মানুষ প্রত্যেক দিন সংসদে উদয় অস্ত, মানে সকালে শুরু হওয়ার আগে আর শেষ হওয়ার পর পর্যন্ত বসে থাকে, একমাত্র এই সংসদই হয়েছে। দিস ইজ দ্য সংসদ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি 3 দিন চায়না এবং মালয়েশিয়া সফরে ছিলেন, আর 3 দিন এখানে এলাকার, মানে একবার বগুড়ায়, একবার ইয়েতে গেছিলেন যশোরে, আর একবার বরিশালে, 3টে দিন, মোট 6 দিন। এই 2টা সেশনে ধরেন যে যতদিন হয়েছে তার মধ্যে মাত্র 6 দিন উনি এই রাষ্ট্রীয় কাজের কারণে থাকতে পারেন। একদিন গেছে মহড়া দেখতে, মানে আর্মি মহড়া, আর বাকি সময়টা তিনি সংসদে। মাননীয় সকল মন্ত্রীরা সংসদে ছিলেন, সকল মাননীয় সদস্য সংসদে ছিলেন। এটা তো অন্যতম। আমি মনে করি আমি কতদিন আমি চিফ হুইপ থাকবো জানি না, আমি মনে করি চিফ হুইপের জীবনে আমার ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। আমি অনেকগুলো সংসদ দেখার সুযোগ পেয়েছি, বাট দিস দ্য ফার্স্ট টাইম হ্যাভ সিন দ্যাট ইট ইজ হ্যাপেনিং, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এই সংসদে 261 জন মাননীয় সদস্য নতুন, 261 জন। মজার ঘটনা হলো, মাননীয় প্রধানমন্ত্রী, যিনিও প্রথম সংসদ সদস্য হয়েছেন, মাননীয় বিরোধী নেতা সংসদ সদস্য হয়েছেন প্রথম, মাননীয় ডেপুটি স্পিকারও সংসদ সদস্য হয়েছে প্রথম। এই সংসদ আপনি যেটা আশা করতে পারতেন, মানে ধারণা করা যেত বা করতে পারত, সেটা হলো অসংসদীয় কার্যক্রমটাই বেশি হইতো, সংসদীয় কার্যক্রম কম হইয়া। বাট ফর্চুনেটলি এটা সংসদীয় কার্যক্রম অনেক বেশি হয়েছে। কেন? তার কারণ হলো প্রত্যেকটা মানুষই শেখার চেষ্টা করেছে, এবং যে ওরিয়েন্টেশন কোর্স যখন করেছি তন্ময় হয়ে তারা সবাই কথা শুনেছে। আমি যেমন প্রত্যেকটা সেশনে আমি ওরিয়েন্টেশন কোর্সে আমি যেমন 2 ঘন্টা করে কথা বলেছি, 2 ঘন্টা যে কখন গেছে তারাও জানে না, আমি নিজেও জানি না, চেষ্টা করেছি তাদের বোঝার জন্য। দে আর ভেরি হ্যাপি। আর বিরোধী দলে বিশেষ করে কিছু মানুষ আছে খুবই শিক্ষিত এবং সজ্জন এবং রেসপন্সিবল, সেন্সিবল। বিরোধী দলের নেতা চৌকস, আমার এরকম চৌকস মানুষের সমন্বয়
সাধারণত বিগত দিনের সংসদ আমি দেখিনি, আমার দেখার সুযোগ হয়নি। আমি এই যে এখন দেখার সুযোগ হয়েছে, আমি মনে করি এই সংসদ সত্যি সত্যি বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদে রূপান্তরিত হবে, আমি বিশ্বাস করি। বিরোধী দল নেতা একটা কথা পরিষ্কার করে বলেছেন, যারা যৌক্তিক আমাদের দৃষ্টিতে সেটা আমরা সমর্থন করব, যেটা আমাদের দৃষ্টিতে যৌক্তিক না সেটা আমরা বিরোধিতা করবো। এটাই তো নিয়ম, এইটাই নিয়ম। আমরা চাই ওই জিনিসটা। আমার ভুল আমি বের করবো কী করে, আপনি যদি আমাকে না ধরিয়ে দেন? যে কারণেই তো সরকারের অপোজিশন হয়, যে কারণেই তো এটা ডেমোক্রেটিক সিস্টেম হয়। আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত প্রত্যাশা, একটা স্মুথ ট্রানজিশন গভর্নমেন্টের হোক। গভর্নমেন্টের স্মুথ ট্রানজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মাফিয়া সরকার পড়াই আর এক দেশে গেছে, দেশেই থাকতে পারেনি। বিদেশে বসে অনেক হুঙ্কার দেয়, সেগুলো অন্য কথা, ডিফারেন্ট কেস। কিন্তু স্মুথ ট্রানজিশন হয় নাই। আবার বলে আমি এখনও প্রধানমন্ত্রী আছি, আমি নাই। আপনি প্রধানমন্ত্রী আছেন, আপনার কই দেখি না তো, মানে কথাটা এরকম না। হাওয়ার যে কোশ্চেন হলে যে স্মুথ ট্রানজিশনটা চাই, আমি করি আমরা তারেক রহমান সাহেবের আপনার ভোট দেবেন না, দিয়ে না। আপনার এরপরে আবার যাকে ভোট দেন তিনি যেন গভর্নমেন্টে বসেন, তারেক রহমান সাহেবের জন্য বিরোধী দলে বসেন, আমরা যেন বিরোধী দলে বসি, আমরা যেন যৌক্তিক সমালোচনা করার সুযোগ পাই। ডেমোক্রেটিক সিস্টেমটা এবং ডেমোক্রেটিক প্রসেসটা চালু হোক, স্মুথ ট্রানজিশনটা হোক, স্মুথ ট্রানজিশন, ভোটের অধিকার থাকুক মানুষের, এবং যাতে ভোট না হলে তো এটা হবে না। আমি আপনার তারেক রহমান সাহেবের বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়, অনেক লেখালেখি হয়, খোলাখুলি বললাম। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, হোম মিনিস্টারের বিরুদ্ধে লেখালেখি হয়। এখানে এমন একজন এমপি নাই বিরোধী দলের নেতার সম্পর্কে এমন অশ্লীল জিনিসপত্র আপনার ফেসবুকে বা ইউটিউবে দেখি, দুঃখজনক। বিরোধী দলের নেতার এক হাতে মদের বোতল, আচ্ছা উনি জীবনে মদের বোতল ধরে দেখছে? আছে, এগুলো ইউটিউবওয়ালারা করে, আমরা করতে পারছি কি? স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি যা ইচ্ছে তাই করবেন, এর কিন্তু স্বাধীনতা নয়। সেজন্য কিন্তু আইন একটু অ্যাকচুয়ালি আপনাদের কারণেই হবে, এইসব অন্যায় করেন না। আমি এটা সবার জন্য বলছি, এটা ইসলামেও বাধা আছে। ওয়াইলুল কুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে পিছনে প্রচেষ্টাকারী দুজকে যাবে এবং কঠিন দুজকে যাবে। আবার একটু সূরার মধ্যে আছে, সূরা ইয়াসিন সূরা বা বিভিন্ন জায়গার মধ্যে আছে। আপনি এগুলোর জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আপনি এইসব আপনি মানে আপনি বাজে চিন্তা করে মিথ্যে কথা বলেছেন, তার জন্য আপনি কিন্তু জবাব দিতে হবে। কাজে এইসব কাজ করে সমাজে অস্থিতিশীল করার জন্য একটা গ্রুপ তৈরি হয় এবং তারা করে মিথ্যা দিয়ে। মিথ্যা আপনি এই দুপুরের সময়, আজকে দুপুরে আমি শেখ হাসিনার কথা চিন্তার কোনো কারণ নেই, সেটা ডিসেম্বর আসবে, তোমরা সবাই তৈরি হও, এইসব বেরিয়ে বেশ শক্ত একটা বক্তৃতা। এরপর বলছে এটা কিন্তু এআই, অসুবিধার কিছু কারণ নেই, নিজেই বলতেছে, নিজের মুখ দিয়ে ধরেন, নিজের মুখ দিয়ে বলতেছে। আজকে দুপুরের সময় আমি দেখেছি, কোনো একদিন মাস 6 আগে, ইলেকশন আগে আমি দেখছি আমার সম্পর্কে আমি বলতেছি, আমি আমার সম্পর্কে বলতেছি বাজে কথা। আমি আর একদিন দেখছি তারেক সাহেব তার নিজের মুখ দিয়ে নিজের সম্পর্কে বাজে কথা বলতেছে। আরেকদিন দেখছি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে অনেক আজে বাজে কথা বলাইতেছে। এটা আমি দেখছি। কাজে আমি যেটা বলতে চাই, এগুলা হলো সমাজকে অস্থিতিশীল করে। কিছু মানুষ আছে, এখন প্রশ্ন থাকে, এ নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে, তার কিন্তু উত্তর দিলে সব একসাথে হয়ে যায়। সবার আগে বাংলাদেশ, নিশ্চয়ই এটা আছে। আমরা কি পররাষ্ট্রনীতি চালু করি, আমাদের অবস্থানটা পৃথিবীতে কোথায়? আমরা যদি ভাবি যে আমরা জিওগ্রাফিক্যালি আমরা একটা ভালনারেবল জায়গায় থাকি, আবার একটা ইম্পর্টেন্ট জায়গায় বসে আছি। আমরা বলি দেশি শত্রু, বিদেশি শত্রুর কথা তো বলি, আমরা বলি না? আমরা বিদেশি শত্রুর কথা বলবো কেন? বিদেশি বন্ধুর কথা বলার চেয়ে বেশি শত্রুর কথা বলি। বিদেশি ষড়যন্ত্র কেন? আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়, আমি ষড়যন্ত্রের মতো একটা জায়গায় বসে অবস্থান করি বলেই আমাকে নিয়ে ষড়যন্ত্র হয়। কেন ষড়যন্ত্র হয়? কারণ অনেকের পোর্ট নাই, তার পোর্ট দরকার, এই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে। আমার সমুদ্র সীমার চারদিকে রাডার বসাবেন কি? আপনি কে? আপনি আমার সমুদ্র সীমার মধ্যে চারদিকে রাডার বসাবেন কেন? কেন বসাবেন? কাজে আমার পোর্ট, আমার রাস্তা, আমার ঘাট, আপনার সুবিধার জন্য আমি সব ছেড়ে দেবো কেন? হইতে পারে ষড়যন্ত্র। আরেকজন ষড়যন্ত্র করতে পারে, এই যে একটা ভালো 20 কোটি মানুষের দেশ, অনেক পণ্য বিক্রি করা যাবে, কাজে এই জায়গাটা আরও টাকা পয়সা দিয়ে এটা করতে পারে। কেউ খবরদারি করতে পারে যে এইখানে আমার যদি কথা শুনে মুখের দিকে তাকাইতেছে, সুতরাং আমি এখন এটা সৃষ্টি করতে পারে। এরকম প্রবলেম তো আমরা পড়ি। আমরা তো সেই কারণেই বলি দেশি ষড়যন্ত্র তো আছেই, বিদেশি ষড়যন্ত্র আছে। কাজে এই সব মিলিয়ে বলি, আমরা বলতে চাই সবসময়
যে আমরা টার্গেটটাই হলো দেশটাকে ভালোবাসা। আপনি তারেক সাহেবের দিকে যদি তাকান, মাননীয় প্রধানমন্ত্রীর দিকে, আপনি দেখবেন যে গত 5 মাসে আপনাকে একদম আমি একেবারে বিনয়ের সাথে প্রশ্নটা করি, আপনি একটা আন্তরিক উত্তর দিন সিনসিয়ারলি। তারেক সাহেব গত 5 মাস যেসব কাজ করেছেন, আপনার এখানে পছন্দ হয় নাকি? এরকম 2-3টা কাজের কথা বলেন দেখি, আমি শুনতেছি। আমরা এরকম কিছু দেখি নাই, দৃশ্যমানভাবে পছন্দ হয় নাই এরকম। পছন্দ হয় না, তাই না? তারেক সাহেবের সকল কাজই পছন্দ হচ্ছে। আমি প্রায় ভাবি যে এই লোকটা এত এইরকম পজিটিভ সব চিন্তা করলো কেমনে, আমি নিজে ভাবি। এবং এটা আমার একটা বেশ চিন্তার কারণ হয়েছে যে একটা মানুষ 5 মাসে যা দেখিয়েছেন, আমরা যদি এইটাকে কন্টিনিউ করি, মানুষ আমাদের ভোট নাই দিক, অসুবিধা নেই, ভোট দেখ, অসুবিধা নেই, আরও বেশি ভোট দেখ, তার তো সমস্যা নেই, কোনটাই নেই। তো একটা মানুষ যদি এটা কন্টিনিউ করতে পারেন, আমি মনে করি রিয়েলি আমার দেশের মতন দেশে, তাহলে আমরা একটা যে ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন দেখেছি বা শুনেছি, সেটা বাস্তবের কিছুটা কাছাকাছি হলে কিন্তু যেতে পারে। আমরা একটা বিরতি নিতে চাই এবং প্রিয় দর্শক, আমরা কার্যকর সংসদের কথা শুনছিলাম এবং সংসদের যুক্তি থাকবে, পাল্টা যুক্তি থাকবে, মত থাকবে, দ্বিমত থাকবে। এই সংসদের একটা সৌন্দর্যের কথা, মাননীয় চিফ হুইপ এখানে আছেন, সৌন্দর্যের কথা আমরা দেখছি। সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলের নেতা, তারা হ্যান্ডশেক করছেন, এক টেবিলে বসছেন, চা খেচ্ছেন, আবার তারা সংসদে আলোচনার সময় যার যার মতো অবস্থান করে বক্তব্য দিচ্ছেন, দ্বিমত পোষণ করছেন। আমরা এটুকু আমরা বলতে চাই, সেটা হচ্ছে এই সংসদ যাতে জাতির আশাকাঙ্ক্ষার বাতিঘর হয়, এই সংসদ যাতে কার্যকর একটা সংসদ হয়, এই সংসদ যাতে সাধারণ মানুষের কথা বলে, গণমানুষের কথা বলে, এই সংসদ যাতে দেশের মানুষের কথা বলে, সেই প্রত্যাশাতে আমরা ইস্পানী মির্জা শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত মনোমুগ্ধকর, স্নিগ্ধতায় মুগ্ধতায় ভরিয়ে রেখে, যিনি অনেকক্ষণ ধরে একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, অনেকক্ষণ ধরে কথা বলতে পারেন, তিনি আমাদের আজকের অতিথি, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। তিনি আবার আমাদের সাথে ইস্পানী মির্জা শুভরাত্রির প্রথম বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার আলোচনা যুক্ত হবেন। ইস্পানী মির্জা শুভরাত্রিতে আমরা আবারও সরকারের 5 মাস প্রত্যাশা ও প্রাপ্তির যে সমীকরণ, সেই জায়গায় আলোচক হিসাবে জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ, তাকে নিয়ে আবারও যুক্ত হয়েছি। আমরা একটু পররাষ্ট্রনীতির প্রসঙ্গে একটু আসতে চাই এবং যখন বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন, আপনি চিফ হুইপ হলেন, মন্ত্রিপরিষদ গঠিত হলো, এমপি মহোদয়রা শপথ নিলেন, এরপর একটা একটা মিশ্র প্রতিক্রিয়া। আসলে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম সফর কোথায় যাবেন, এবং এটা একটা মুন্সিয়ানা বলি আমরা আমাদের ভাষায়, যে অত্যন্ত কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন। এবং এর মধ্যে মালয়েশিয়া এবং চীন সফরের মধ্যে দিয়ে সবচেয়ে যেটি বেশি বলা হচ্ছে, যে চীন সফর বলা হচ্ছে যে বাংলাদেশের যে একটা গেম চেঞ্জার হিসেবে একটি বড় ধরনের কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন অর্থনীতিবিদ এবং যারা বিশ্লেষক রয়েছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফরটাকে আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ। আপনাকে একটা বিষয় দিয়ে শুরু করতে চাই। আমেরিকায় 60-70% মানুষ রাজনীতি সম্পর্কে কিছুই জানে না। তার প্রেসিডেন্টের নাম কি জিজ্ঞেস করলে কোনো একটা সময় দেখেছি অনেক মানুষ তার প্রেসিডেন্টের নাম জানে না। রাজনীতি নিয়ে চর্চা করার তাদের খুব একটা বেশি সময় নেই। কাজ করবে, সারাদিন পরিশ্রম করবে, আবার সন্তান নিয়ে জীবনযাপন করবে, ভালো একটা জীবন চায়, ডিসেন্ট একটা লাইফ চায়। এটা হলো ওখানে। আমাদের এখানে প্রত্যেকটা মানুষ চায়ের কাপে অসম্ভব পরিমাণ ঝড় তুলে ফেলে, যে কী হলো কি হলো না, কে রাজা, মানে মানে এই সকালে সরকার বসায়, বিকেলে সরকার উঠে ফেলায়, এরকম একটা সিরিয়াস পরিস্থিতি এখানে বিরাজ করে। আমরা মুন্সিয়ানা বলছি বা যা কিছু বলি, গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি আছে আমাদের দেশে। আমরা ছোট দেশ হিসেবে, ছোট মানুষ হিসেবে অনেক বেশি, আমাদের ছোট দেশের কারণে আমরা কিন্তু থিকলি পপুলেটেড কান্ট্রি, ন্যাচারালি আমাদের অনেক স্টেক আছে, আমাদের অনেক হিসেব নিকেশ করতে হয়। তার দুইটা হিসেবের কথা বলি। আই হ্যাভ এ প্ল্যান, এই নিয়ে এক ভদ্রলোক বাংলাদেশে ল্যান্ড করলেন, তার একটা প্ল্যান আছে, আমাদের তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। সেই প্ল্যানটা কি আমরা দেখতে পাইনি। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, দ্যাটস অল। তারপরে আরেকটা বলেছেন সবার আগে বাংলাদেশ। এই দুই বাক্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। আমরা হেমিলিয়নের বাসিওলার পিছনে হাঁটা শুরু করলাম। তিনি কোথায় যাবেন তা তো আমরা জানি না, হেমিলিয়নের বাসিওলা কোথায় নিয়ে যাবেন। তিনি সবার আগে বাংলাদেশ হিসেব করতে গিয়ে তিনি যেটা হিসেব করলেন, যে আত্মসম্মানবোধ, সমমর্যাদা, সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অবস্থান করতে পারাটাই হলো কাজ। তার জন্য তিনি কূটনীতিক পাড়াকে বিশ্লেষণ করবেন, ভেরি ন্যাচারাল।
পৃথিবীতে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, আমাদের দেশে 10 জন লোকের সাথে বা 10টা কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক, মানে সম্পর্ক ওরকম বলবো না, 10টা কান্ট্রি ইম্পর্টেন্ট ফর আস। মিডল ইস্ট অ্যাজ এ হোল একটা কান্ট্রি যদি ধরি, অ্যাজ এ হোল ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাজ এ হোল একটা কান্ট্রি যদি ধরি, ব্রিটিশ নিজে একটা কান্ট্রি আলাদাভাবে তাদের অনেক অ্যারেঞ্জমেন্ট আছে। ডোনার্স কান্ট্রিগুলোকে যদি আমরা অ্যাজ এ হোল ধরি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সামথিং লাইক দ্যাট, জার্মান, আমেরিকাকে যদি ধরি, ইন্ডিয়াকে যদি ধরি, চায়নাকে যদি ধরি, রাশিয়াকে যদি ধরি, এ দিয়ে 10টা কান্ট্রি হয় সব মিলে। দোজ আর ইম্পর্টেন্ট টু আস। এখন আমরা ইকোনমিক একটা দিক আছে আমাদের দেখতে হবে, পলিটিক্যাল একটা দিক আছে, অ্যাসপেক্ট হলো দুটো। তো দুটো অ্যাসপেক্টে আমি কোথায় গেলে কমফর্ট বোধ করি সেটাই আমাকে হিসাব করে বের করতে হবে। বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেইবার ইফ হি ইজ গুড অর ইফ হি ইজ ব্যাড, এটা সম্ভব। ফলে সো ইউর নেইবার ইজ অলসো ইম্পর্টেন্ট, ইউর ইকোনমি ইজ অলসো ইম্পর্টেন্ট। To save your the political identity is also equally important. So you have to protect your politics, you have to protect your economy, you have to protect your people, you have to protect your land, your sovereignty, your independence. এখন এইটা প্রোটেকশন করতে গিয়ে যে কাজ করা দরকার বলে মনে করেন, আমি তো মনে করি ইট ইজ নট এ নাথিং মনশিয়া না। এটা হলো একটা মানুষের অনেক এক্সপিরিয়েন্স হলে যে কাজটা করেন, তার হিসাবে সেই এক্সপিরিয়েন্স তিনি তৈরি করেছেন। Allah knows how he has got it, but he has taken the correct decision, correct decision. আমরা মুনশিনা বলতে বলি কি অমুকের বিরুদ্ধে আর অমুকের পক্ষে, তা না। আমরা বলি এই কাজটা সঠিকই করেছে, কারণ আমাদের ইকোনমিটাকে বিল্ড আপ করা দরকার খুব স্ট্রংলি। কারণ আপনি যদি বিপদে পড়েন, তা আপনি হুই ইজ তারেক রহমান আপনি খুঁজতে যাবেন না, হুই ইজ নুরুল ইসলাম হুই ইজ XYZ ইত্যাদি খুঁজবেন না। আপনি নিজের বিপদকে সামনে নিয়ে তাকে মোকাবেলা করার জন্য যা করা দরকার আপনি ইউ উইল ডু ইট, এটা আপনি করবেন। সব মানুষই তাই করে। তো সেক্ষেত্রে আমার মানুষকে সেভ করার জন্য, এই দেশের মানুষকে সেভ করার জন্য উনি যদি বিশ্বাস করেন যে চায়না ইজ দ্য কান্ট্রি হু ক্যান রিয়েলি সাপোর্ট আস, হু ক্যান রিয়েলি বিল্ড আপ দের ইকোনমি, হু ক্যান রিয়েলি বিল্ড আপ সাম ইন্ডাস্ট্রিজ হিয়ার অর সামথিং লাইক দ্যাট, অর ক্যান ইনভেস্ট মোর মানি, হি থিংস ফর দ্যাট। মালয়েশিয়া ইজ দ্য কান্ট্রি, সাম আদার রিজনস আওয়ার রিপেটিয়েশন, আমার কী বলে, আমাদের লেবার বা আদার পিপল আর স্কিল পিপল আমাদের পাওয়ার কোনো জায়গায় মিডল ইস্ট অফ হয়ে যেতেছে। সো আমাদের একটা জায়গা আছে টু ওপেন ইট, হি হ্যাজ গন দেয়ার, ইজ পার্ট অফ ইকোনমি অ্যাক্টিভিটিস। দেখেন কিন্তু politically if we feel that this is the problem we will face from that problem, problem from that people or that people, we will address it accordingly. সেইখানে অনেক মানুষই কোশ্চেন করে বাইরে যে ইন্ডিয়া আপনার আগে না চায়না আগে, আমি যে দুইটাই আগে আর দুইটাই পরে। আমার সুবিধার জন্য যেটা সহজ সেটা আমি আগে করব, আমার দেশকে প্রায়োরিটি দিতে গিয়ে যা করা দরকার সেই কাজটাই আমি আগে করব। আর দেশকে প্রায়োরিটি দিতে গিয়ে 1 নম্বর প্রায়োরিটি যেটা আসে সেটা হলো দেশের মানুষ। আমি তো জমি নিয়ে দরকার, আমি তো টিকে খান না যে আমি জমি চাই, তামা হোক তো আমার অসুবিধা নেই। আমার তো দেশের মানুষকে সেভ করা হলো প্রথম কাজ। আর দেশের সার্বিক বিষয়টা আমার টার্বুলেন্ট টাইমটা বা টার্বুলেন্সি যাতে না আসে তার জন্য যা করা দরকার আমি করবো। ইন্টারন্যাশনাল পলিটিক্সের জন্য আমার যা করা দরকার তাই করবো। এবং তাই হিসাবে রাইটলি হি হ্যাজ ডান দ্য থিং রাইটলি। তা আমি মনে করি যে ভৌগোলিক অবস্থান দিক থেকে আমাদের অবস্থানটা কিন্তু ভালো না, সেই কারণে আমরা যেন কারো রোশনলে যেমন না পড়ি, আবার কারো আমরা কেউ আমিও যেন কারো রোশনলের কারণ না হয়। তাই হিসাবে দুইটা কথা পরিষ্কার করে বলছেন, দিস সয়েল উইল নট বি ইউজড এগেনস্ট এনি অফ দ্য কান্ট্রি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা। দিস সয়েল আমরা ইকুয়ালি চাই যে আর একজনের সয়েল আমার ইউজ হোক, আমি চাই না। দ্বিতীয়ত আর একটা প্রবলেম আছে, একবারে ভেরি বার্নিং প্রবলেমটা জানেন আমাদের রোহিঙ্গা প্রবলেম, দ্যাট ক্যান বি সলভ বাই চায়না। দ্যাটস ওয়াই উই আর গিভিং প্রায়োরিটি টু হিম। ইকোনমির ক্ষেত্রে হয়তো প্রায়োরিটি দিছি। আমাদের অনেকগুলো প্রবলেম আছে আমাদের ইকোনমি কাভার করে না, যেন আমার তিস্তা প্রকল্প কাভার করে না, এই তিস্তা, তারপর আমাদের ধরেন পদ্মা ব্যারেজ কাভার করবে না। আমাদের অনেক মেগা মেগা প্রকল্প আছে যেগুলো এসেনশিয়াল ফর দ্য নেশন, আমরা পারি না। সেটা না পারলে আমরা উই আর জাস্ট গেটিং ব্লেসড হ্যান্ড ফ্রম আওয়ার নেইবারিং কান্ট্রিজ অর সাম আদার কান্ট্রিজ, আমরা করি। আবার আমরা যদি মনে করি আমাদের তো কোনো শত্রু নেই, অ্যাকচুয়ালি কোনো শত্রু নেই। Somebody says that India is maybe, yes, India is not our enemy, they are our friend. শেখ হাসিনা পালিয়ে গেছে ইন্ডিয়া। শেখ হাসিনা তার নিজের সেফটি সিকিউরিটির জন্য, নিজে বাঁচার জন্য সে ইন্ডিয়া গেছে।
ইন্ডিয়া যদি নিজে আমাদের শত্রু হওয়ার চেষ্টা করে তাহলে হইতে পারে, আমরা তো তারা শত্রু মনে করি না। ইন্ডিয়া যদি নিজে হাসিনাকে নিয়ে প্লে করে বা গেম করে, সে যদি করে তাহলে সে, আমি আর আপনি একটা ফ্রেন্ড, আপনি একটা গেম করলেন বা আমি একটা গেম করলাম, আপনি আমাকে ট্রাস্টের জায়গাটা নষ্ট করে দিলাম আমি আপনার, তাহলে আপনি আমাকে কীভাবে নেবেন? আমি তো ইন্ডিয়াকে ফ্রেন্ডই মনে করি। ট্রাস্টের জায়গাটা নষ্ট যদি ইন্ডিয়া করে তাহলে আমার কিছু করার নেই তো, সেখানে আমাকে তার কৌশল দেখে দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কোনো কৌশল করিনি, সিম্পল কৌশল। হাসিনা গিয়েছে ইন্ডিয়ায়, হাসিনাকে এখন এখানে ট্রায়াল হবে, বিচার হতে পারে, হাসিনা চাইতে পারে যে আমাদের দেশ কান্ট্রি অ্যাজ পার রুল, অ্যাজ পার ল, তার যেভাবে মানে মানে যেটা হইতে পারে সেটা আমরা ন্যাচারালি আমাদের বলতে পারে। অ্যান্ড ইন্ডিয়া যদি অ্যাক্ট করে তাহলে আমরা বলবো ইয়েস, দে হ্যাভ শোন দেয়ার জেস্টার টু আস, they have shown their friendship to us. If India does not do it, what they are doing actually? Is there any solution in lawful solution? No problem. If there is no lawful solution, then there is a problem. That how we will deal, সেটা তখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে how we will deal it. We don't like to make our friend, মানে our neighbors, any enemy. মানে কোনোভাবে চাই না, সেটা চাই না। আমরা ধরেন আমেরিকার কথা ধরেন, আমেরিকা is far away from us. So far away from us, they have the say in the whole world. So they can say something or they cannot say something. But they can say that you should do, you should not do. So it is a problem. It is another many strong voice. So we have to deal with the strong voice also. How we will deal it? Number 3. Number 4. How we will deal with other neighbors also. এটা সব মিলিয়ে আমাদের প্রত্যেক দিন একটা কর্মযোগ্য। এটা কিন্তু একদিনের কাজ না। উনি আমার শত্রু আর উনি আমার বন্ধু তা না কিন্তু। Nobody is our enemy, nobody is our friend. Everybody is our friend, nobody is our enemy. If somebody makes himself that he is the enemy to us, then we will not deal with that they are the enemy. We will try to resolve the problem. We will try to make them friend. This is our তারা যদি নিজেরা আমাদেরকে শত্রু মনে করে বা নিজেরা তারা যদি শত্রু তৈরি করে আমাদের, আমরা বন্ধু বানাবার চেষ্টা করব। If we fail, then what can do? নিশ্চয়ই নতজন পররাষ্ট্র নীতি যেটি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সরকার আসার পরে এই জায়গা থেকে একেবারে সরকার খুব শক্ত অবস্থানে রয়েছে এবং যেটি আপনি বলছিলেন যে দেশের মানুষের জন্য যেটি দরকার সেটি কিন্তু সরকার প্রধান প্রথমে করেছে। আমার ইনভেস্টমেন্ট দরকার, বিনিয়োগ দরকার, আমার এই যে কর্ণফুলীর টানেল করলো, সেই টানেলের পরে দেখা গেছে একটা বিশাল বড় বিল্ডিং করে রাখলো 500 কোটি টাকা, 2 বছর কাজে লাগে না, সেখানে আমাদের ইকোনমিক জোন করা দরকার, আমাদের কর্মসংস্থান দরকার। সেক্ষেত্রে যে জায়গাটা দেশের মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ দরকার, যেটা আপনি বলছিলেন আমরা বলি যারা সবার আগে বাংলাদেশ, যে একটি প্রথম বাক্যটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার যাত্রা শুরু করেছেন, আই হ্যাভ এ প্ল্যান। দুটা বিষয়, দুটা লাইন আপনি বলছেন, আই হ্যাভ এ প্ল্যান এন্ড সবার আগে বাংলাদেশ। নিশ্চয়ই, এবং সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর তীক্ষ্ণতা এবং তার যে বর্তমান যে ম্যাচুরিটি, এটা হয়তো বা আমি জানি না। আপনি বলছিলেন যে হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে, আমরা তো আছি, কদ্দুর নিয়ে যে দেখি সময় তো আরো 4.5 বছর আছে, তারপর জনগণ যদি ভোট দিয়ে আসবে। আমরা হাঁটছি, কেন হাঁটছি, কদ্দূর যাবে তা না, আমরা হাঁটছি তার পিছনে, তার কোনো স্টেপ তো আমি রং দেখছি না। এইটা হলো মূল কথা। আমি যে স্টেপটা দেখি সেটা হলো যেটা আমি ভাবি না তার চেয়ে ভালো, যেটা আমাকে উজ্জীবিত করে, যেটা আমাকে পরিশীলিত করে, যেটা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করে, আর যার উপরে দাঁড়িয়ে আমি কিছুটা ভিত্তি পাই আমার মাটির, আমি মাটিকে দেখতে পাই, আমি আমার গাছকে দেখতে পাই, আমার আমার ভূখণ্ডকে, আমার জন্মভূমি দেখতে পাই, আমি সেখানে হাঁটবো না কেন? আপনি বলছেন খানিক আগে যে পার্শ্ববর্তী দেশে বসে বলছে যে তিনি নাকি প্রধানমন্ত্রী, কই আসলে তো দেখতে পেতাম। তো যে রয়টার্সকে যে সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন ডিসেম্বরে আসবেন বলে যে কথা বলেছেন, তো সেই জায়গাটাকে আপনারা কিভাবে দেখেন? যে আসলে আমি কোনো ভাবটা কোনো কিছু দেখতে চাই না, এটা দেখতে আমি চাই না। উনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তো ওনার কাজ হবে এক ধরনের, বাংলাদেশের মাটি তামাতাম হয়ে যাক কিন্তু উনি থাকবেন, তাহলে সেটা ভিন্ন ভিন্ন টিকা খানের মতো, সেটা হলো ভিন্ন চিন্তা। আপনি সাহাবের নাম নিশ্চয়ই শুনছেন। সাহাব ছিল সাদ্দাম হোসেনের একেবারেই কাছের লোক এবং তিনি ছিলেন তার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পড়ত। সাদ্দামের ওই সাহাবের ডাকনাম আমি যতটুকু নাম মনে পড়ে সাহাব, সাহাব সামনে পিছনে কি ছিল মন নেই। তো সাহাবের পিছনে বোমা পড়তেছে, সে বলতেছে আমরা যুদ্ধে জিততেছি, পরের দিন নাই। এই ধরনের এখনই বলতেছি যুদ্ধে জিততেছি এবং
বুশ ঠুস হয়ে যাবে, সেই কথা বলার 10 মিনিটের মধ্যে সাহাবের খবর নেই, সাহাবও নাই, সাদ্দামও নাই, সাদ্দামও নাই, সাহাবও নাই, দেশও নাই। দেশও নাই। কাজে এরকম কথা যে কোনো লোক বলতে পারে। সেটা হলো তার নিজের স্টেক কি, তার নিজের চিন্তা কি, চেতনা কি, তার চিন্তা চেতনা দিয়ে কথা বলে। এক একজন মানুষের, সকল মানুষই আলাদা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষের এক একটা চিন্তা আছে। মাননীয় ধরেন আমার প্রধানমন্ত্রী এক ধরনের চিন্তা আছে, আমার এক ধরনের চিন্তা আছে, আবার একজন সাধারণ মানুষের এক চিন্তা আছে, গ্রামের একদম অজপরাগে একটা গরিব মানুষ, তার এক ধরনের চিন্তা আছে। শেখ হাসিনা নিজে এখান থেকে পালিয়ে গেছেন, তার একটা চিন্তা আছে। তিনি একবার বলছেন আমার সেভ কথা, 2-3টা কথা বলছেন খুব প্রণিধানযোগ্য, বিবিসি সাক্ষাৎকার, আমি আমার বাবার বিচার করতে আসছি। বিচার উনি করছেন, সেই প্রতিশোধ নিয়েছেন সমগ্র দেশের জনগণের উপর দিয়ে। আবার তিনি বলেছেন আমার সাপ কথা, আমি ক্ষমতা চাই, দেশের উন্নয়ন করতে চাই। আচ্ছা, আপনার কাছে কিটা উন্নয়ন চাই ভাই? এমন উন্নয়ন দেশ যে সব টাকা বাইরে লয়ে গেলেন, এই উন্নয়ন চাই কিনা? আমার টাকা সব আপনি নিয়ে আরেকজনের খাওয়াইলেন, কি লাভ হইল? আপনার লাভ হইল না, বুঝলাম আপনার লাভ হইলো, তো দেশে একটা বাংলাদেশের মানুষের লাভ হয়েছে, আপনি সেই টাকা কি খাবেন? নোবডি নোজ। একটা মানুষের কত টাকা লাগে? একটা মানুষের একটা লাইফ লিড করার জন্য একটা মানুষের কয়টা টাকা লাগে? কয়টা টাকা লাগে? এই 50 বছর, 60 বছর, 70 বছর, 75, 80, 90 বছর, এইটুকু লাইফ। ধরেন আপনি যদি 90 বছর হসপিটালেও থাকেন, তাতে বা কয় টাকা লাগে? মানে একেবারে অনেক খরচ, সেখানে কয় টাকা লাগে? তাই why you have allowed this amount of money from siphoning from this country? Why you have taken so much money? একটা ব্যাংক এখন টাকা নেই, সব ব্যাংক ভোগলা। আপনি আইন করলেন কি? আপনি জেনে শুনে তো আইনটা করছেন যে আপনি 100 কোটি টাকা রাখবেন ব্যাংকে, কিন্তু পাবেন দেউলি হলে 2 লাখ টাকা। আপনি জানেন তো ব্যাংকটা আপনি দেউলিও করবেন, এই ব্যাংক থেকে সব টাকা আপনি তুলে নিয়ে যাবেন। এই সিদ্ধান্ত আপনার আছে বলেই তো আপনি এই আইনটা করেছেন। এটা কোনো আইন হলো বলেন? এই দেশের মানুষকে সেই আইন মানতে বাধ্য করাইছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে এত বড় ব্যাংক লুট পৃথিবীর আর কোথাও হয়নি। বলেন দেখি, আপনি তো অনেক বিশেষণ জোগাড় করছেন, এত বড় ব্যাংক লুটেরা, এত বড় টাকা পাচারকারী, এত বড় গীতি দিতি, মুখে বড় বড় কথা বলতে। নিশ্চয়ই আমরা আসলে অনেকক্ষণ শুনতে ইচ্ছা করছে, আবার একটা বিরতি নিতে চাই। আমরা দেশের সুশাসন চাই, আমরা দেশে গণতন্ত্র চাই, অধিক গণতন্ত্র চাই, আমার মানুষের মধ্যে স্বস্তি চাই, শান্তি চাই, আমরা মব সন্ত্রাস চাই না। আমরা চাই প্রত্যেকটি মানুষ নরনারী যাতে নির্বিঘ্নে তার বাড়ি ফিরে যেতে পারে। আমরা চাই একজন পরিবারের যিনি কর্তা ব্যক্তি, তিনি তার সন্তানদের স্কুলের খরচ, বাসা ভাড়া, তার দৈনন্দিন যে খরচাদি সেগুলি সে মেটাতে পারে। এবং সেই লক্ষ্যে আমরা আশা করি যে বর্তমান সরকার, বিএনপি সরকার, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনগণের রায় নিয়ে তারা এই সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তারা জনগণের ভাষা বুঝবার চেষ্টা করছেন, ভাষা বুঝছেন, এবং ভবিষ্যৎ সময়ে তারাও কিন্তু মানুষের যে প্রত্যাশার সমীকরণে, সেই সমীকরণের দিকে এগিয়ে যাবে। এই বিশেষ থেকে আমরা আবারও একটা শেষ বিরতি নিচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত সুবক্তা, এবং আপনারা প্রত্যেকে দেখেন জাতীয় সংসদে যিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মাননীয় চিফ হুইপ সংসদের জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আমরা তার সাথে আবার ইস্পাত নিউজ যাব শুভরাত্রির শেষ বিরতির পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ মুহূর্তের বিরতির পর আবারও ফিরে এসেছি। সরকারের 5 মাস প্রাপ্তির প্রত্যাশার সমীকরণ নিয়ে আমরা কথা বলছিলাম। অতিথি হিসেবে রয়েছেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আসলে মাননীয় চিফ হুইপ মহোদয়, আমরা মানুষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে যে বাজেটের যোগ বিয়োগ কিন্তু মানুষ বুঝতে চায় না। তারা বুঝে যেতে সে আসলে স্বস্তিতে, শান্তিতে বাজার করতে পারবে কিনা, তার চাকরি আছে কিনা, তার স্বাস্থ্য চিকিৎসা এগুলি সব নির্বিঘ্নে সে করতে পারবে, এটি মানুষের প্রত্যাশা। বড় বড় অট্টালিকা দেখে কিন্তু অনেকে প্রশান্তি পায় না। দেশের 2-4-5% মানুষ। ভালো লাগছে আপনার কথা, অনেক এই কথা বলেন, এবং আপনি আমার চেয়ে অনেক বেশি কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারেন। আমরা একটা জিনিস সবসময় দেখি, বলবার চেষ্টা করি যে তুমি বড় বড় দালান কোঠার দিকে তাকিও না, তুমি কবরস্থানে গিয়ে দেখো অনেক বড় বড় দালান কোঠার মালিকরা সেখানে ঘুমিয়ে আছে। তো আমি মনে করি যে এই সরকার কিন্তু সেই জায়গার মধ্যে মানুষকে আশ্বস্ত করবার চেষ্টা করছে। বড় বড় দালান কোঠা দরকার নেই, আমরা একটা বৈষম্যহীন সমাজ করতে চাই, সবাই মিলে ভালো থাকতে চাই। তো সে প্রসঙ্গে এবারে যে বাজেটটি হলো, এই বাজেটটি আসলে অনেক বড় আকারের বাজেট হিসাবে মানুষ বলবার চেষ্টা করেছে, কিন্তু সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি, মানুষের যে 20 কোটি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী এই বাজেটটি কিন্তু সেই অর্থে কোনো বড় বাজেট নয়। যেটি এখানের একটা বিউটি ছিল এই বাজেটটার মধ্যে, যে বাজেটটা হবার পর আমরা দেখি যে ব্যানার আগে রেডি থাকে যে এ বাজেট মানি না, এ বাজেট চলবে না, এইসব থাকে। এবার কিন্তু আমরা সেরকম কোনো কিছু খবরটা দেখিনি।
দ্বিতীয়ত সবচেয়ে বড় বিষয়টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কোনটার দামে বাড়েনি। এটা হচ্ছে আমি নিজের আমার অবস্থান থেকে বলছি। সরকারের অবস্থান থেকে আপনি এই বাজেটকে আপনি কিভাবে দেখেন? বাজেটকে আমি বাজেটের মতো দেখি, এটা প্রথম কথা। বাজেটের উপর আমি একটা আর্টিকেল লিখছিলাম 1988-এ। আচ্ছা। তো তখন লিখেছিলাম যে ভারী ভারী অঙ্কে মানুষের মাথা ঘাম, মানুষ যায় তার জিনিসের কী দাম বেড়েছে, কী দাম কমেছে। আর 30 তারিখের পরে সবাই মিলে আত্মসমর্পণ করে, ওই বাজেট যাই থাকুক আর না থাকুক, পাস হয়ে গেল। তো বাজেটের পরে ওই মানি নেওয়া মানব না, এটা বাজেট ব্যানার লেখা থাকে, ব্যানারটা নিয়ে নামে, বাজেট অর্ধেক ঘোষণা হয়েছে আর অর্ধেক মানি নেওয়া মানব না। তো এই বছর সেটা হয় নাই। এক দিনে বলল 63টা নিত্য প্রয়োজনীয় আইটেমের দাম কমানো হয়েছে, 12 জায়গায় কমানো হয়েছে 63টা। 60। এক, দুই হলো প্রয়োজনীয় যা দরকার আপনার সকল ক্ষেত্রে। আমি আমার সামনেই তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাননীয় প্রধানমন্ত্রী সবই যদি কমালেন তো দেশ বাস চালাবেন কি দিয়ে, দেশ চালাতে হবে। উনি হাসতে হাসতে বললেন, দেশ তো জনগণেরই, জনগণের দেশকে জনগণের হাতে তুলে দিয়ে দেয়, সেটুকু করি, চেষ্টা করি। এই যে একটা মানে সহজ সরলোক্তি জনগণের হাতে দেশটাকে দিতে চান, এই প্রচেষ্টা এটা অকল্পনীয়। আপনি তার মধ্যে দেখেন, যখন আমরা ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড করি প্রথম, তখন মানে অনেকেই বলছে, তাই আমি বলতে চাই না, বিভিন্ন বলছে টাকা পাবেন কোথায়, ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ডে টাকা পাবেন কোথায়, তো টাকা পাবেন কোথায়। আচ্ছা, 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠিয়ে $16 বিলিয়ন প্রতি বছর চলে গেছে, প্রতি বছর এভরি ইয়ার 16 বিলিয়ন। আপনি $16 বিলিয়ন এভরি বছর এখানে ইনভেস্ট করেন না, তো ওই টাকা তো লাগেই না, এই খালি $16 বিলিয়ন। যে পরিমাণ দুর্নীতি তারা করেছে, খালি দুর্নীতিকে আমরা 50%ও যদি চেক দিতে পারি, তাতে আমাদের টাকা সারপ্লাস হয়। 50% চেক দিতে পারলো, টাকা পাবো কোথায়? টাকার থেকেও আরও অতিরিক্ত টাকা থেকে যাবে। আমরা ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার চেষ্টা করছি, দিচ্ছি আমরা। পরিচ্ছন্নতা কর্মীদের দেওয়া হয়েছে, পরিচ্ছন্নতা কর্মীদের পর্যন্ত ভাতা দিয়েছে। 10,000 টাকা কৃষি নিয়ে সুদ সহ মওকুফ করা হয়েছে। স্টার্ট আপ ট্যাক্স টাকা দেওয়া হচ্ছে, টেকনিক্যাল এডুকেশন দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সমগ্র জেলা করছে। হসপিটালকে 101 শয্যাবিষ্ট করা হচ্ছে, 1000 শয্যাবিষ্ট হসপিটাল করার প্রোগ্রাম নেওয়া হয়েছে 5টা, এবং যেসব 250 বেড আছে 250 বেড করার চেষ্টা করেছে। প্রত্যেকটা উপজেলায় একটা টেকনিক্যাল স্কুল করার চেষ্টা করেছে, প্রত্যেকটা উপজেলায় একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার চেষ্টা করেছে। বাইরে লোক পাঠাবার চেষ্টা করেছে। 2 বছরের মধ্যে 1 কোটি লোকের চাকরি দেবো তার ব্যবস্থা করা হচ্ছে। এরপরেও কৃষক ভাতা, মানে করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এইসব কথা হচ্ছে। শিক্ষাকে আবার শিক্ষা ভাতা হয়েছে। স্কুলে এখন ছেলে বাইরে লেখাপড়া করতে যাবে, সেজন্য তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সেটা ব্যাংক লোন দেওয়া হবে, মানে কি বলে, সুদ ছাড়া। এই যে হিউজ প্ল্যান করেছি আমরা। আমি তো যদি এটা আমার ধরেন বাজেট হয়েছে তো অনেকদিন আগে, আমার তো আর সব কথা মনে নাই, যদি সব কথা তো মনে আমি করে বলি, তা আপনার শুনতে সিনসিয়ারলি যদি মানুষ শোনে আন্তরিকতা, তাহলে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে তারেক সাহেব টাচ করেন না এবং মানুষের কল্যাণের জন্য কাজ করেন। ইভেন বন্ধ কলকারখানা চালু করার জন্য বিশেষ টাকা দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে। আবার ব্যাংকগুলো সেভ করার জন্য আলাদা টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে। মনে হয় যেন টাকার একটা বিরাট ফ্যাক্টরি নিয়ে বসছে, বাপটা এরকম আর কি। অথচ বাজেটের পরে কিন্তু এমপিদের খাওয়ানো যায় না। এবং আমি বললাম, আমি ওনাকে সিদ্ধান্ত হচ্ছে খাওয়াবে না, আমি বললাম যে এটা একটা রেওয়াজ, প্রতি বছর খাওয়ায়, এবছরও খাওয়াই, প্রথম বাজেট। বলছে আচ্ছা ঠিক আছে, এখন বসছি, খাওয়াবো কি। 11টার সময় টেলিফোন করলেন, এই যে মানে আপনার হামে বাচ্চারা মারা গেল, হামের টিকা দিতে পারলাম না, মানে এত কিছু অসুবিধা, এইসব মিলে খাওয়াবেন। আমি বললাম যে না খাওয়াই, ঠিক আছে আপনি, ঠিক আছে। আমরা ভাত খাওয়াই নাই। ওনার অফিস 900 টাকায় খাইতো, সেটা করছে 150 টাকা। গতকালকে দুপুর সময় অফিসে ভাত খেয়েছি, আলু ভর্তা, ডাল আর করলা ভাজি, এই গতকালকে, আচ্ছা একদম গতকালকে। আর সেখানে শেখ হাসিনা 1 বছরে 35 কোটি টাকা খেয়েছে। চাবাই খেলে তো 35 কোটি টাকা খাওয়া সম্ভব, কি খাইছে আল্লাহ জানে। দ্যাট হ্যাজ হ্যাপেন। কোশ্চেন হলো এই যে মানুষের স্বস্তি আসতে পারে, শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, একজন মানুষের অভাবগ্রস্ত না হয়।
স্বাবলম্বী হয় এবং রিয়াল সেন্স ওয়েলফেয়ার বলতে যা বোঝায় তা করতে পারে। রিয়াল সেন্স এডুকেশন যা তা পাইতে পারে মানুষ তা পাইতে পারে। রিয়াল সেন্সে একটা মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যা করা দরকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে তার সবটা পেতে পারে তার কার্যক্রম নিয়ে, সবটাই হাতে নিয়েছে। এমন কোনো সিদ্ধান্ত এভরি ডে হি ইজ গিভিং 3, 4, 5 ইম্পর্টেন্ট ডিসিশনস হুইচ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পার্টিনেন্ট টু দ্য নেশন। হি ইজ ডুইং ইট। কাজী আমি আপনাকে একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, তারেক রহমান সাহেবের আপনারা বিচার করেন তার অন্তর দিকে, তার বাইরের চেহারা কালো কি ফর্সা তা দেখে বিচার করেন না, তিনি সত্যি দেশটাকে ভালোবাসতে চান কিনা। আবার টাকা মনে করে যে ওনার নিজের টাকা খরচ হইতেছে, এমপিদের খাওয়াবো এটা 54 বছর ধরে আসছে, এই প্রথম খাওয়াইলাম না, এটা মনে করেন ওনার নিজের টাকা। উনি নিজে বসেন সেখানে এসি চালান না, এই পার্লামেন্টের মধ্যে জানলা খুলে বসে থাকেন। পার্লামেন্টের মধ্যে এসি সামান্য বেশি বাড়ানো যায় না, কোনো বাড়ানোর কোনো রাস্তাই নেই। আর বলে দিয়েছেন পার্লামেন্ট শেষ হয়ে গেলে আধা ঘন্টা পরে এসি অফ। উনি অফিসে যেখানে বসেন সেক্রেটারিয়েটে, সেখানে দেখবেন পিছনে একটা, আপনি যান কখন ঢোকার সুযোগ পান, উনি যেখানে বসেন সেখানে লাইট আছে, হাফে লাইট নেই, অর্ধেকে লাইট নেই। উনি পার্লামেন্টের যে অফিসে বসেন তার হাফ লাইট জ্বলে, হাফ লাইট জ্বলে না, যে আমার তো কোনো দরকার নেই, হয় আমি ওয়েস্ট করবো কেন। একটা উদাহরণ সৃষ্টি করার মানে মানসিকতা তার আচ্ছা, মধ্যে। তারপরে এয়ারপোর্টে যেতেন আগে, ধরেন এখন অনেক মানুষ, 50 জন 60 জন সব এমপিরা এয়ারপোর্ট, মন্ত্রী এয়ারপোর্টে 50 জন, তারপরে ও 7-5 সরকারের মধ্যে 100 জনের মামলা, 100টা গাড়ি দেবে, 100টা গাড়ি প্রোটোকল দেবে, এই আসা যাওয়া রাস্তা বন্ধ বন্ধ দিতে সব বন্ধ। উনি নিজে একটা গাড়ি চালাইয়ে যান, একটা প্রধানমন্ত্রী, তার সিকিউরিটির ব্যাপারটা একটা কনসার্নিং, ইভেন দেন হি ইজ ডুইং ইট। তিনি গাড়ি চালাই যান, কেন গাড়ি চালাই যান আমি জিজ্ঞেস করি, মাননীয় প্রধানমন্ত্রী ইম্পর্টেন্ট বিষয় তো আছে, এটা গাড়ি চালাবেন, তো আপনার সিকিউরিটির প্রশ্ন আছে 1 নম্বর, 2 নম্বর হলো টাইমের তো প্রশ্ন আছে। ওই দেখেন এই দেশে মানুষ যেভাবে চলে আমি তো সেভাবে চলে দেখি না কয়েকদিন, কে চেষ্টা করলে অসুবিধা, চেষ্টা করে দেখি, চেষ্টা করলে যে আমি চেষ্টাই তো করবো, প্রথম চেষ্টাটা করবো কি, প্রথম চেষ্টা করবো যানজটটা যাতে না হয়, দেখেন মানসিকতা কি খুবই গুরুত্ব সহকারে দেখছে বিষয়টা। হ্যাঁ, যানজটটা যাতে না হয় সেই চেষ্টাটাই করবো। আমারও যেমন সময় যাচ্ছে, একটা মানুষ বসে আছে তারও তো সময় যাচ্ছে, একটা মানুষ পেশেন্ট নিয়ে হসপিটালে যাবে, হি ইজ সাফারিং। আমার হৃদয়টা ওইখান থেকে উৎসারিত, ওরা হৃদয় যে ওইখান থেকে উৎসারিত, সেজন্য আমি বলি না যে আমি রিয়েলি যদি অ্যাডমায়ার করি, এটা তো অ্যাডমায়ার, এটা বললে বা যে ফ্ল্যাটারি করি না, ওনার কাছ থেকে শেখার এত কিছু আছে। আপনি বিনয়ের সাথে কথা বলা, হেসে কথা বলা, তারপর একটা মানুষকে এই এয়ারপোর্টে যাওয়া, দেখেন বন্ধ করেছে 2 জন, তাই আমি যাই, আর আমি গতবারে চায়না যখন যাই তখন আমি গেছি আর মহাসচিব গেছে 2 জন, আর প্রিন্সিপাল সেক্রেটারি কেবিনেট সেক্রেটারি আসতে হবে, এমনি আসতে লাগে, তার আমরা 2 জন মানুষ গেছি। এই যে 2 জন মানুষ নেওয়াটা, এইটা একটা, আচ্ছা ধরেন কিছুই না, নাথিং, এটা ছোট্ট ঘটনা, ভেরি স্মল ঘটনা, ভেবে দেখেন তো এটা কতখানি ডিপলি চিন্তা করলে একটা যে দেশের এইরকম কাজটা একটা ডিসিশন নিতে পারে, কত ডিপলি চিন্তা করলে একটা মানুষ নিজের গাড়ি ড্রাইভ করতে পারে, কত ডিপলি চিন্তা করলে একটা মানুষ মহড়া হইতেছে বসে একসাথে খাইতেছে। 25 কোটি গাছ লাগাবে প্রোগ্রাম, কেন গাছ লাগাবে? কারণ এই দেশে জলবায়ুর প্রবলেম, এই নিয়ে চিন্তা করেন। আবার 20,000 কিলোমিটার খাল কাটবেন, কেন খাল কাটবেন? পানির অসুবিধা যাতে না হয়, মানুষ যেন আরও ফসল ফলাতে পারে। পদ্মা রিজার্ভার করবেন প্রায় 40,000 কোটি টাকা খরচ করে, কেন করবেন? এই দেশে যাতে আর মরুভূমি না হয়, সেই মরুভূমিটাকে আমরা ফেরবো, আমরা বিপদে পড়ি, বিপদ থেকে বাঁচবো। জি, আমরা মানে এটা কথা বলি, আমি জানি না আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, এটা বলি আমরা আল্লাহর কাছে বলি। তবে এইরকম একটা মানসিকতা নিয়ে একটা দেশ পরিচালনা করার স্টার্টিং, মর্নিং শো দ্য ডেজ, এটা তো বাক্য বলি আমরা, বলার কথা রিয়েলি আপনি চিন্তা করে দেখেন। আপনি ধরে নিলাম কথার কথা, আপনি আওয়ামী লীগ করেন অথবা যে কোনো দল করেন, আপনি তার হিসাবে বিরোধিতাই করেন, আপনি একটা ভাইবে দেখেন তো একটা লোক এইরকম চিন্তা করে একটা দেশের জন্য, এরকম চিন্তা করেন আরেকজন লোকের নাম বলে, এইরকম চিন্তা করেন, এই লেভেলে কাজ করার, এই লেভেলে চিন্তা করার, একদম মজা করে। একটা মানুষ কারা জানি কাপল যাইতেছে, দাঁড়াই ছবি এবং কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি প্রোগ্রাম করলেন, বললেন যে বিয়ের কোনো যাতে ডিস্টার্ব না হয়, দ্রুত প্রোগ্রাম শেষ করে দিলেন। আমার মনে আছে প্রথম দিকেই এরকম ছোট ছোট কথা, ছোট ছোট কাজ তাজই করেন। আপনি দেখবেন একদিন দেখছেন খেয়াল করে একটা টিস্যু পেপার বক্তৃতা দিতেছে, কিন্তু টিস্যু পেপারটা পকেট রাখতেছে, কিন্তু শিক্ষণীয়। কিন্তু রাস্তা পলিউটেড হবে, ময়লা হবে, ওইখানে পার্লামেন্ট সব পরিষ্কার করছে,
আমি 2-3টা মিটিং আমি নিজেই জানি, ওই শাহ আলম সাহেব বলেন, প্রতিমন্ত্রীকে বলেন, ওইখানে জায়গা যেন ময়লা না পড়ে, আমার ময়লা যেন ঠিক না হয়, ওখানে ময়লা না হয়, তুমি এটি ব্যবস্থা করো, এরকম ব্যবস্থা করো। চট্টগ্রামে পানি পড়ছে, সেই দিন শাহ আলম সাহেব পাঠাইছে, পরের দিন দেখে এসে কাজ কি করবে সেটাই না, পরের দিন পার্লামেন্টে বিবৃতি হয়েছে। বিরোধী দলের নেতার এই প্রবলেম, সাথে সাথে বলছে যে শাহ আলম সাহেব সেই দিন সন্ধ্যার সময় গেছে, তার পানিবদ্ধতা না জানি কী প্রবলেম আছে, সব সমাধান হয়েছে। নিশ্চয়ই, আমি আসলে আলোচনা শুনতে খুব আমি ইচ্ছে করছিল। আমি ভেরি হ্যাপি যে বিরোধী দলের সাধারণত যেটা বিগত দিন দেখছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলের লোক আসতে দিত না। হাউস শেষ হইলেই আপনি একদিন খেয়াল করে দেখবেন, সব বিরোধী দলের নেতৃবৃন্দ, সবাই এমপি সবাই এসে হাজির হয়েছে। সবাই হাজির হ্যাঁ, হচ্ছে, গল্প গুজব করছে, রায় ভাই কেমন আছেন হ্যান্ডশেক করছেন, মনে হ্যাঁ, হচ্ছে যে মানে সরকারি বিরোধী দল বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে। জি, নিশ্চয়ই বিরোধী আমরা দলের নেতা ফ্লোরে দাঁড়িয়ে কথা বলতে কথা বলতেছি। নিশ্চয়ই আমরা 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 শেষ করছি এবং আমি আমি চাই এই জিনিসটা বেঁচে থাকুক, বাংলাদেশে সত্যি গণতন্ত্র বিল্ড হোক, বাংলাদেশটা বাঁচুক। বাচ্চা, জি আমাদের সকলের প্রচেষ্টা এই একটা জিনিসে থাকুক যেন বাংলাদেশ আমরা বাঁচিয়ে রাখতে পারি। জি জি। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা সরকারের 5 মাসের প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ মিলাতে গিয়ে আমরা যেটি বোঝার চেষ্টা করলাম সেটি হচ্ছে আসলে এই বাংলাদেশকে নিয়ে ভাবতে হবে। বাংলাদেশকে নিয়ে যিনি ভাবছেন মাননীয় প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, তার সাংসদ, বিরোধী দলে যারা রয়েছেন, সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে যে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছিলো, লণ্ডভণ্ড অর্থনীতির মধ্যে দাঁড় করে দিয়ে গেছিলো, সকল রকম যে রাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়ে গিয়েছিল, সবগুলোকে আমরা যদি পুনরুদ্ধার করতে চাই, যদি দেশের সুশাসন কায়েম করতে চাই, দেশের জনগণের প্রত্যাশিত যে সমীকরণের দিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের যে বর্তমান সরকার, সেই সরকার সহ বিরোধী দলে যারা রয়েছেন সকলকে মিলেই কিন্তু আমাদের জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝে কিন্তু কাজ করতে হবে। আমরা আশা করি বর্তমান সরকার সেই পথে হাঁটছেন এবং সেই পথে হাঁটার একজন বড় সারথি হিসাবে আজকে যিনি আমাদের অতিথি হিসাবে রয়েছেন জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়, মাননীয় চিফ হুইপ, তিনিও মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের ব্যক্তিত্ব, তিনিও তার সাথে থাকেন। আমরা আশা করব তারা সকলে মিলেই যে সবার আগে বাংলাদেশকে যেটা ভাবে সে ভাবনার মধ্যে বাংলাদেশে এগিয়ে যাবে প্রত্যাশা রেখে জনাব নুরুল ইসলাম মনি এমপি মহোদয়, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানেই শেষ করছি।